হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াতে পড়াতে আমি আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলেছিলাম করাবো, সেটা হচ্ছে মহাবিশ্ব। দেখো, এই জায়গাটা থেকে তোমাদের বিগত রেলওয়ে এক্সামে প্রচুর প্রশ্ন এসেছে। তোমরা যদি এসএসসি এক্সামগুলো দেখো, সেখানেও প্রচুর প্রশ্ন এসেছে। ডাব্লিউবিসিএসও এখান থেকে প্রশ্ন আছে। এবং তোমরা দেখবে সৌরজগৎ পড়তে পড়তে আমাদের বেশ কিছু জিনিস এই স্পেস রিলেটেড পড়তে হয়। মানে আমরা টিসিএস প্যাটার্নের প্রশ্নতে দেখছি যে স্পেস রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমরা দেখো। আমি 60টা এমসিকিউজ রেখেছি, তার সাথে সাথে তোমাদেরকে প্রয়োজন অনুযায়ী ডিটেলসগুলো ডিসকাস করব। তার সাহায্যে আমাদের এই পুরো চ্যাপ্টারটা কভার হবে, কোনো একটুও জায়গা স্কিপ করবে না, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কম্প্যাক্ট একটা ক্লাস হবে এটা, যাতে করে তোমাদের মহাবিশ্ব থেকে 90 থেকে 95% জিনিস কিন্তু কভার হয়ে যাবে। এই পুরো ব্যাপারটা নোট করে রেখে দেবে, যে কোনো এক্সামের আগে একবার করে তোমরা রিভাইজ করে নেবে, দেখবে এই জায়গা থেকে তোমাদের আর কিছু আটকাবে না টিসিএস প্যাটার্নের প্রশ্ন হলেও। দেখো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্ক থেকে কালেক্ট করতে পারো। এছাড়া পরাক্রম, যেটা ডাব্লিউবিপি কেপির সম্পূর্ণ কোর্স, পুরো ডিটেলস কোর্স তোমাদের এখানে হয়েছে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া এসএসসি প্রগতি, এটাও তোমাদের ডিটেলস কোর্স চ্যাপ্টার ওয়াইজ হয়েছে। এখানে তোমাদের নতুন 15টা মক টেস্ট ফুল লেন্থ প্রোভাইড করা হয়েছে, এবং এখন এমসিকিউ লাইভ ক্লাস চলছে, প্র্যাকটিস ক্লাস। তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো, চ্যাট করো, অথবা ফোন কল করে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি দেখবো, সূর্যের চারপাশে গ্রহরা বৃত্তাকার পথে নয়, উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, এই ধারণার সমর্থক কে ছিলেন? এটা দেখো সিডিএস 2017-তে এসেছে, ঠিক আছে? তো জোহানেস কেপলার এই যে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, এটা বলেছিলেন। এবং এটা রিলেটেড তার 3টে সূত্রও আছে। দেখো, সূত্রগুলো একবার ভালো করে দেখে রাখো। কেপলারের 3টে সূত্র হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত। এই জায়গাটাই তোমাদের ডাইরেক্ট অনেক সময় তুলে দেওয়া হয়, যে কেপলারের সূত্রগুলো কি রিলেটেড, কি সম্পর্কিত। তো এক্ষেত্রে গ্রহের গতি সম্পর্কিত। উপবৃত্ত সূত্র কি? কেপলার্স ল অফ এলিপস হচ্ছে প্রতিটা গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। অর্থাৎ এই জায়গাটাতে যদি সূর্য থাকে, এইটা যদি সূর্য হয়, ঠিক আছে, একটা উপবৃত্তের দুটো নাভি থাকে, তার মধ্যে এইটা আমরা যদি ধরি সূর্য, তাহলে তাকে প্রদক্ষিণ করে গ্রহগুলো এই কক্ষপথে ঘুরছে। এটা হচ্ছে একটা উপবৃত্ত। এটা বলছে ফার্স্ট লটা। সেকেন্ড ল কি বলছে? ক্ষেত্রফলের সূত্র। দেখো, কেপলার্স ল অফ এরিয়া হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ কোনো একটা সময়ে ধরো কিউ থেকে পিতে কোনো একটা গ্রহ গেছে, এই জায়গাটা থেকে এই জায়গায় একটা গ্রহ গেছে, তাহলে সে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল এখানে তৈরি করলো। আর একটা গ্রহ, সেই একই গ্রহ একই নির্দিষ্ট সময় ধরো এম থেকে আরে গেছে, তো সেও কী করলো? একটা নির্দিষ্ট ক্ষেত্রফল এখানে তৈরি করলো। তো কেপলারের সেকেন্ড ল যেটা বলছে যে এই দুটো ক্ষেত্রফল হচ্ছে ইকুয়াল হবে। আর থার্ড সূত্র যেটা, সেটা হচ্ছে সময়ের সূত্র। একটা গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ তার কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনবলের সমানুপাতিক। পরাক্ষ বলতে কি জিনিসটা একবার এখানে বুঝে নাও। পরাক্ষ বলতে, এটা যদি একটা উপবৃত্ত হয়, উপবৃত্তের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে তোমার এই অক্ষটা সব থেকে কম দূরত্ব, আর এখানে সব থেকে বেশি দূরত্বের একটা অক্ষ। এই বড়টাকে আমরা বলি পরাক্ষ। তো এই যে পরাক্ষ, এই পরাক্ষটার অর্ধেক যেটা, ধরো অর্ধ পরাক্ষ আমরা যদি সাপোজ এখানে ধরি এ, আর এখানে কক্ষীয় পর্যায়কাল যদি টি, তাহলে কি বলছে? টি স্কোয়ার পর্যায়কালের বর্গ তার কক্ষপথের মানে অর্ধ পরাক্ষ যেটা, মানে এর ঘনফলের সমানুপাতিক, এ কিউবের সমানুপাতিক। ঠিক আছে, এটা বলছে থার্ড ল। তো এখান থেকে তোমাদের প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন আসে যে কেপলারের যে 3টে সূত্র, তার মধ্যে দ্বিতীয় সূত্রটা কিসের সূত্র? তো সেটা আমাদের কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্র সময়ের সূত্র। প্রথম সূত্র উপবৃত্তের সূত্র। এইভাবে তোমাদের কেপলার ল থেকে কিন্তু প্রশ্ন আসে, এর থেকে খুব একটা বেশি গভীরে আসে না। কেননা তোমরা দেখতে পাচ্ছ আমি সিরিজের প্রশ্ন তোমাদের এখানে দেখাচ্ছি। নিচে উল্লেখিত ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজানো গ্রহদের কোন ক্রমটি সঠিক? তো এখানে তোমাদের 4টে ক্রম দেওয়া রয়েছে, তার মধ্যে বুধ, মঙ্গল, শুক্র, পৃথিবী, ইউরেনাস হবে সঠিক ক্রম। তোমাদের আমি একবার বলে দিই, যদি ব্যাসার্ধ আমরা দেখি, ব্যাসার্ধ দেখলেই আমরা বুঝতে পেরে যাব প্রত্যেকটা গ্রহের সাইজ কীরকম রয়েছে, আকার কীরকম রয়েছে। তো আমরা যদি আকার অনুযায়ী সাজাই, সব থেকে ছোট হচ্ছে বুধ এবং সব থেকে বড়, কিন্তু এখানে দেখো পরপর, এখানে আমরা যদি দেখি 2440 কিলোমিটার রয়েছে বুধ, তারপর
52 কিলোমিটার, এটা হচ্ছে তোমার শুক্রের। পৃথিবীর হচ্ছে 6371 কিলোমিটার, আর এগুলো তোমার মাইলে রয়েছে। তো বুধটা হচ্ছে পৃথিবীর আকারের প্রায় 1/3 গুণ, শুক্র পৃথিবীর চেয়ে সামান্য ছোট, মঙ্গল পৃথিবীর আকারের প্রায় অর্ধেক, মানে এটা হচ্ছে তোমার 3390 কিলোমিটার। এখানে তোমার পরপর সিরিয়ালি সাজানো নেই, তো এখান থেকে সিরিয়ালি সাজালে তোমরা এখান থেকে দেখো কি পাবে। প্রথমে রয়েছে বুধ, তারপরে রয়েছে মঙ্গল। দেখো বুধের 2440, তারপরে রয়েছে মঙ্গল, ঠিক আছে। তারপরে কি আছে দেখো শুক্র, এরপরে শুক্র মানে 6052 কিলোমিটার, ঠিক আছে। তারপরে কি আছে পৃথিবী, তারপরে ইউরেনাস। তো এখানে দেখো পৃথিবীরটা আমরা কত দেখছি 6371, তারপর হচ্ছে ইউরেনাসের 25362। তো এখানের মধ্যে সব থেকে বড় তোমরা যদি দেখো সেটা হচ্ছে বৃহস্পতি, দেখো 69,911 কিলোমিটার হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। পৃথিবীর আকারের 11 গুণ, পৃথিবীর চেয়ে 9 গুণ বড় হচ্ছে তোমার শনি, ইউরেনাস পৃথিবীর থেকে 4 গুণ বড়, আর ইউরেনাসের চেয়ে সামান্য ছোট হচ্ছে তোমার নেপচুন। বোঝা গেল? এখান থেকে যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম তোমরা একটু সিরিয়ালি লিখে নাও কোনটা বড় থেকে ছোট হচ্ছে। তারপরে আমরা চলে আসবো, দেখো আমরা এইগুলো খবরে এখন প্রায়ই দেখতে পাই। এটা আইএস 2017-তে এসেছিল, তখনকার এটা একটা প্রশ্ন, বাট এটা এখনও কিন্তু নিউজ চ্যানেলে ঘোরাফেরা করে। তোমরা যদি স্পেস রিলেটেড কারো ইন্টারেস্ট থাকে এবং সেই জার্নালগুলোর যদি কেউ পড়ো তাহলে দেখতে পাবে যে ইভেন্ট হরাইজন, সিঙ্গুলারিটি, স্ট্রিং থিওরি, স্ট্যান্ডার্ড মডেল, এই শব্দগুলো যে দেখা যায় এই প্রসঙ্গে, এইগুলো দেখা যায়, সেগুলো কি? এগুলো তাহলে কি হবে? দেখো প্রশ্ন খুব সহজ, শুধু একবার তোমাদের এখানে অ্যাওয়ারনেস দরকার যে এই জিনিসটা কি, মহাবিশ্ব সম্পর্কে পর্যবেক্ষণ আর বোঝা গেল? এই জন্যই তোমাদেরকে কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর দিকে করতে হয়। আমরা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট দিই, তোমরা এগুলো আমাদের চ্যানেলে করতে পারো। তারপরে দেখো সৌরজগৎ সম্পর্কিত কোন বিবৃতিগুলি সত্য? এটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার 2016-তে এসেছে। শুক্র এবং ইউরেনাস গ্রহ পৃথিবী যেদিকে আবর্তন করে তার বিপরীত দিকে আবর্তন করে, অর্থাৎ পৃথিবী সবচেয়ে কাছের গ্রহ হলো সূর্য। দেখো এখানে দুটো তোমাদের স্টেটমেন্ট দিয়েছে, এখানে বলা হয়েছে নিচের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন করো। তো এখান থেকে দেখো একদম পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র, এটা আমরা করবো না, এটা ভুল। তাহলে শুধুমাত্র একটা হয়ে যাবে উত্তর। তোমাদের এসএসসি এমটিএসসি এরকমভাবেই কিন্তু প্রশ্ন আসছে, এসএসসি সিজিএল এই ধরনের প্রশ্ন আসছে, বুঝে গেল? তারপর দেখো তারার উজ্জ্বলতা নির্ভর করে, এটা এনডিএ 2016-তে এসেছিল। তারার উজ্জ্বলতা কিসের উপর নির্ভর করে? আকার, তাপমাত্রা এবং পৃথিবীর থেকে এর দূরত্বের উপরে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটাও এনডিএ 2017-র প্রশ্ন। 8 মিনিট মাত্র সময় লাগে, এটা একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আলোকবর্ষ কি পরিমাপ করে? এটাও এনডিএর একটা প্রশ্ন। আলোকবর্ষ তো অবশ্যই একটা দূরত্বের একক, মানে দূরত্বই পরিমাপ করবে। নিচের গ্রহগুলির মধ্যে কোনটির আবিষ্কর্তা ক্যাসিনি মিশন? অ্যাকচুয়ালি এটা ক্যাসিনি মিশন বলে একটা মিশন ছিল, ঠিক আছে। তো সেটা শনি রিলেটেড একটা মিশন। তো এটা তোমাদের সিরিয়াসে এসেছিল, এখানে একটু টাইপিং হয়তো মিস্টেক হয়েছে, ঠিক এরকমভাবেই যদিও প্রশ্নটা ছিল এক্সামে। তো এটা হচ্ছে একটা মিশন, এটা হচ্ছে শনি রিলেটেড, স্যাটার্ন রিলেটেড। নেক্সট, ইউরেনাস কি আবিষ্কার করেন? এটাও 2017-তে এসএসসিতে তোমাদের এসেছে, এসএসসি সিজিএলে। উইলিয়াম হার্শেল আবিষ্কার করেছিলেন ইউরেনাস। গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রকে কি বলা হয়? দেখো একটু আগেই বললাম গ্রহের গতি সম্পর্কীয় সূত্র, দেখো কি হবে? কেপলারের সূত্র। দেখো এসএসসি সিজিএলে এসেছে। তারপরে দেখো অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশোনা করা বোঝায়? এটা দেখো ডাব্লিউবিসিএস এর একটা প্রশ্ন। অ্যাস্ট্রোনমি বলতে কি বোঝায়? আকাশ বা মহাকাশ রিলেটেড, মহাবিশ্ব রিলেটেড আমরা যে ধরনের পড়াশোনা করি যেখানে, সেটাকে আমরা বলবো অ্যাস্ট্রোনমি। তারপরে সৌরশক্তির উৎস কি? এটা ডাব্লিউবিসিএস 2016-র প্রশ্ন। সৌরশক্তির উৎস তোমাদের পারমাণবিক সংযোজন, এই প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপিতেও এসেছে আগের, দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার যদি দেখো। কোন প্রক্রিয়া সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? এটা তোমাদের 2016-র একটা প্রশ্ন। তো বিকিরণ পদ্ধতিতে আমরা জানি সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়। 3টে তাপ পরিবহনের পদ্ধতি রয়েছে, তার মধ্যে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ আমাদের পৃথিবীতে আসে। নিচে উল্লেখিত সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বড় দিন দেখা যায়? এটা তোমার দেখো আইএস 2003, সিডিএস 1994 এসেছে। তো শুক্রতে সব থেকে বড় দিন দেখা যায়। নিচের উল্লেখিত কোন গ্রহটা শুকতারা নামে পরিচিত? অবশ্যই শুক্র গ্রহ শুকতারা নামে পরিচিত। নিচের উল্লেখিত সৌরজগতের কোন গ্রহটা নিজের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে? বৃহস্পতি নিজের অক্ষে, অর্থাৎ এই যে নিজের অক্ষ সেখানে যে রোটেশন করছে সেটা সব থেকে দ্রুত আবর্তন করে। দেখো
তারপরে কোন গ্রহ জল গ্রহ নামে পরিচিত? জল গ্রহ হচ্ছে তোমার পৃথিবী। কোন গ্রহকে রাতের বেলায় লালচে দেখতে লাগে? মঙ্গল। নিরক্ষীয় ব্যাসের অধক্রমে যদি আমরা গ্রহগুলিকে সাজাই তাহলে কি হবে? এক্ষেত্রেও ঠিক আগের মতোই প্রশ্ন, ইউরেনাস, পৃথিবী, মঙ্গল, বুধ, ঠিক তোমাদের আগেটা যেটা বলেছি ঠিক সেই অনুযায়ী। নিচে উল্লেখিত কোন অন্তস্থ গ্রহটি সবচেয়ে বড়? পৃথিবী সব থেকে বড়। ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, এটা তোমাদের ডাব্লিউবিসিএস এসেছিল। রাতের আকাশে বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্রপুঞ্জ বিভিন্ন অবস্থানে দেখা যাওয়ার কারণ? পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেই কারণে রাতের আকাশে বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্রপুঞ্জ বিভিন্ন অবস্থানে দেখা যায়। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে সম্পূর্ণ এক পাক আবর্তন করতে প্রকৃত সময় কত লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। এগুলো অনেক সময় তোমাদের প্রায় দিয়ে দেওয়া হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি দেওয়া হয়, তো সেই অনুযায়ী তোমরা অপশান দেখে দেখে অ্যান্সার করবে। নিচের নক্ষত্রগুলি বিবেচনা করো, সিরিয়াস, শুক্র, বুধ। উজ্জ্বলতার দিক থেকে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সঠিক উত্তরটা নির্বাচন করো। আমি তোমাদের এখানে সৌরমণ্ডলে যে ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের সব থেকে উজ্জ্বল কোনটা দেখায়, কোন স্টার সব থেকে উজ্জ্বল দেখতে পাই আমরা। তো এক্ষেত্রে আমাদের 2, 1, 3 হয়ে যাবে, অর্থাৎ শুক্র, তারপরে সিরিয়াস, তারপরে বুধ। শুক্র হচ্ছে তোমার ব্রাইটেস্ট প্ল্যানেট এবং হটেস্ট প্ল্যানেট। নেক্সট, নিচের কোন গ্রহটি স্থল গ্রহ নয়? এটাও খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এটা তোমাদের রেলওয়েতে এসেছিল, ঠিক আছে। দেখো এখানে বলছে বৃহস্পতিরা স্থলগ্রহ নয়, তার কারণ কি? সিলিকেট শিলা বা ধাতু দ্বারা গঠিত যে গ্রহগুলো রয়েছে সেগুলোকে স্থলগ্রহ বলা হয়। সূর্যের সবচেয়ে কাছের আভ্যন্তরীণ গ্রহ হচ্ছে তোমার স্থলগ্রহ, মানে বুধ রয়েছে, শুক্র রয়েছে, পৃথিবী রয়েছে, মঙ্গল রয়েছে। তো এগুলো কি হচ্ছে? সিলিকেট শিলা বা ধাতু দ্বারা তৈরি, তাই এগুলোকে আমরা স্থলগ্রহ বলছি, বাট বৃহস্পতি নয়। তাদের একটা, এই যে স্থলগ্রহ যেগুলো, এগুলো একটা কেন্দ্রীয় ধাতব কোর রয়েছে, বেশিরভাগ লোহা, পার্শ্ববর্তী সিলিকেট ম্যান্টেল সহ এগুলো হচ্ছে, যেমন শুক্র, বুধ, মঙ্গলের কথা বলছি আর কি। তারপরে নিচে উল্লিখিত কোনটা সঠিক? দেখো, সপ্তর্ষি মণ্ডল কি? সপ্তর্ষি মণ্ডল হচ্ছে একটা নক্ষত্রপুঞ্জ, মানে অনেকগুলো নক্ষত্র মিলিয়ে একটা জায়গা, সেটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তো এর মধ্যে যে 7টা তোমার হচ্ছে নক্ষত্র রয়েছে সেগুলো হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেশি উজ্জ্বল। এবারে কোন দুটি গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জের কক্ষ রয়েছে? এটা তোমাদের কালকেই ক্লাসে আলোচনা করছিলাম। মঙ্গল আর বৃহস্পতি, মার্স আর জুপিটারের মধ্যে রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট। নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিণ্ড সূর্যের চারপাশে ঘোরাফেরা করে, এই পিণ্ডগুলোকে গ্রহাণু বলে। এগুলো মঙ্গল আর বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায়, তার বাইরেও পাওয়া যায় ইউরেনাসের ওখানে, বাট ভিতরে আমাদের হচ্ছে মঙ্গল আর বৃহস্পতির মধ্যে পাওয়া যায়। বিজ্ঞানীদের মতানুযায়ী এই গ্রহাণুগুলো হচ্ছে এমন একটি গ্রহের অংশ যেগুলো অনেক বছর আগে বিস্ফোরিত হয়েছিল। গ্রহাণু বলা সৌরজগতের একটি পরিবেষ্টিত চাকতি বা ডিস্ক, ঠিক আছে। এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এইগুলো হচ্ছে তোমার অ্যাস্টেরয়েডস। গ্রহাণু বলয়টিতে অসংখ্য অনিয়মিত আকৃতির পিণ্ড রয়েছে যাকে গ্রহাণু বা ক্ষুদ্র গ্রহ বলা হয়। 4টি বৃহত্তম গ্রহাণু হচ্ছে তোমার সেরেস, ভেস্তা, প্যালাস আর হাইজিয়া। তারপরে দেখো, কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? প্রচুর, মানে প্রচুর শিফটে জিজ্ঞাসা করা হয়েছে রেলওয়েতে। দেখো, হ্যালির ধূমকেতু 76 বছর, কখনো কখনো 75 বছর তোমাদেরকে দিতে পারে। তো হ্যালির ধূমকেতু, মানে প্রাতিষ্ঠানিকভাবে যেটাকে 1P বাই হ্যালি বলা হয়, তো এটা হচ্ছে পৃথিবী থেকে মানে প্রত্যেক 75 থেকে 76 বছর বয়সে দৃশ্যমান হয়, ঠিক আছে। খুব কম সময়ের জন্য একটা ধূমকেতু এটা দেখা যায় 75 থেকে 76 বছর ছাড়া ছাড়া। হ্যালির ধূমকেতু হচ্ছে একমাত্র জ্ঞাত স্বল্প পর্যায়ের ধূমকেতু যেটা পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়, এটাকে আমরা খালি চোখে দেখতে পাই, সেই কারণে এটা খালি চোখে দৃশ্যমান একটা ধূমকেতু। সৌরজগতের আভ্যন্তরীণ অংশে হ্যালির ধূমকেতু শেষবার এসেছিল 1986-এ, অর্থাৎ আমরা দেখেছিলাম লাস্ট 1986-এ। এরপরে এটাকে আবার 2061 সালে দেখা যাবে। তারপরে দেখো, যে কক্ষপথে সূর্যের চারিদিকে গ্রহরা ঘোরে অথবা যে কক্ষপথে পৃথিবীর চারিদিকে উপগ্রহরা ঘোরে সেই পথটা কি? তো এক্ষেত্রে বৃত্তাকার বা উপবৃত্তাকার এটা পথ, এটা আমরা কেপলারের সূত্রতে দেখেছি। মহাকাশ যাত্রীরা কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখায়, মহাকাশ যাত্রীদের কাছে দিনের বেলায় চাঁদের আকাশ কীরকম দেখায়? কালো দেখায়। এটা প্রচুর এসেছে তোমাদের WBPSCতে দেখতে পারবে, WBPতে, WBCSে তোমাদের এগুলো প্রশ্নগুলো এসেছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 149 লক্ষ কিলোমিটার। এটাও তোমার কিন্তু প্রায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। কোন গ্রহকে, মানে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়?
পৃথিবীর বোন তোমার বলা হয় কাকে? শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর বোন। শুক্র আকারে পৃথিবীর যমজ, মানে পৃথিবীর যমজ গ্রহ কিন্তু বলা হয় শুক্র, মানে পৃথিবীর আকারের মতো বলে। শুক্র আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ, এটা উজ্জ্বল গ্রহ, বাট আমি একটু আগেই তোমাদের বললাম ব্রাইটেস্ট এবং হটেস্ট প্ল্যানেট অফ দ্য মানে সোলার সিস্টেম। আকার এবং ভরের কাছাকাছি মানে মিল আছে আর কি, পৃথিবীর সাথে আকার এবং ভরের মিল থাকার কারণে কখনো কখনো এটাকে পৃথিবীর বোন বলা হয় আর কি। আর শুক্র গ্রহকে শুকতারা এবং সন্ধ্যাতারা হিসেবে উল্লেখ করা হয়। অনেক সময় তোমাদের দেখলে একটু আগেই প্রশ্ন একটা ছিল, শুকতারা মানে কোন গ্রহ, আর এটা হচ্ছে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ। তারপরে দেখো সৌর কলঙ্ক কি, এই যে এক্স্যাক্ট জিনিসটা, এটা হচ্ছে সৌর কলঙ্ক। তো এটা হচ্ছে 4000 কেলভিন উষ্ণতা হ্রাসের জন্য সূর্যের গায়ে যে কালো দাগ দেখা যায় সেটাকে বলে তোমার সৌর। এটা তোমার ইউপিএসসির একটা প্রশ্ন, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। সূর্যের আরেকটা বিষয় হচ্ছে সৌর কলঙ্ক। এইগুলো সূর্যপৃষ্ঠের এক ধরনের কালো দাগ, যার চারিদিকে ঘিরে আছে উজ্জ্বল গ্যাসীয় মেঘ, ঠিক আছে? আর এই মেঘটা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল। আর এই সৌর কলঙ্কগুলো সূর্যের নিরক্ষরেখা থেকে 35 ডিগ্রি উত্তর এবং 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর সৃষ্টি হয়। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় কবে? উদযাপিত, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, অ্যাডজাস্ট করবে। এটা WBCS এর একটা প্রশ্ন। 16 সেপ্টেম্বরে আন্তর্জাতিক দিন, সূর্যর ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য যে আন্তর্জাতিক দিন সেটা পালন করা হয়। ধ্রুব তারাকে আকাশে একটি নির্দিষ্ট দিকে দেখা যায়, কিন্তু অন্য তারাদের ক্ষেত্রে সেটা হয় না। কেন? কেননা ধ্রুব তারা পৃথিবীর সাথে একই অক্ষে অবস্থান করে। সূর্যের বহির্মণ্ডলকে কি বলা হয়? করোনা বা কিরিট। নিম্নলিখিত কোন গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়? বুধ। সূর্যের সব থেকে কাছের গ্রহ, সূর্যকে প্রদক্ষিণ করতে সব থেকে কম সময় লাগে। সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় 88 দিন লাগে, মানে পৃথিবীর দিন হিসেবে 88 দিন। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ, আর সূর্যকে প্রদক্ষিণ করতে এর সব থেকে বেশি সময় লাগে। চাঁদের সমুদ্র বলতে কি বোঝায়? চাঁদে অবস্থিত কালো সমতল ভূমি, ওগুলোকে চাঁদের সমুদ্র বলে। পারসেক কি? পারসেক হচ্ছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব। সৌরকলঙ্কের কারণ, এটা ইউপিএসসিতে এসেছিল 1995-এ। সূর্যের পৃষ্ঠতলে চুম্বকীয় ঝড়ের জন্য আমরা সৌরকলঙ্ক দেখতে পাই। নক্ষত্র থেকে আসা আলো থেকে তাদের সম্বন্ধে যে ধারণা হয় সেটা হচ্ছে তাপমাত্রা। আকাশগঙ্গার বিস্তৃতি 10⁵ লাইট ইয়ার্স। ছায়াপথকে ঘিরে সূর্যের একবার পরিক্রমণকালকে কি বলা হয়? মহাজাগতিক বর্ষ। সুপারনোভা কি? এটা মৃত তারা। একটা সুপারনোভা একটা তারার একটা শক্তিশালী এবং আলোকিত বিস্ফোরণ। এটা কয়েক সেকেন্ডে আমাদের সূর্যের বিলিয়ন বছরের জীবদ্দশায় যতটা শক্তি বিকিরণ করবে তার চেয়ে বেশি শক্তি নির্গত করতে পারে। তোমাদের এটা নিয়ে যদি ইন্টারেস্টেড তোমরা থাকো আমাকে বলো, আমি এটা নিয়ে তোমাদের আলাদা করে একটা ক্লাস করে দিতে পারি। মহাকাশে সংঘটিত সবচেয়ে বড় বিস্ফোরণ হচ্ছে তোমার সুপারনোভা। একটা সুপারনোভা ঘটে মানে যেখানে একটা নক্ষত্রের মূল বা কেন্দ্রে পরিবর্তন হয় তখন একটা সুপারনোভা ঘটে। সুপারনোভাগুলো প্রায়শই কোনো অন্যান্য ছায়াপথগুলোতে দেখা যায়, কিন্তু আমাদের নিজস্ব মিল্কি ওয়ে মানে আমাদের যে আকাশগঙ্গা রয়েছে সেখানে সুপারনোভা দেখা কঠিন, কারণ ধূলিকণা আমাদের দৃষ্টিকে বাধা দেয়, সেই জন্য আমরা দেখতে পাই না। 1604 সালে জোহানেস কেপলার মিল্কি ওয়েতে সর্বশেষ পর্যবেক্ষণ করা সুপারনোভা আবিষ্কার করেছিলেন। নেক্সট, জ্যোতিষ্ক মণ্ডলীকে তাদের প্রকৃত উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় দেখার কারণ? বায়ুমণ্ডলের প্রতিসরণ। ধূমকেতু যে সৌরজগতের সদস্য তার প্রকৃষ্ট প্রমাণ? তাদের উপাদান। চাঁদের একদিক সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে, কারণ? চাঁদের নিজের অক্ষের চারিদিকে আবর্তনকাল এবং পৃথিবীর চারিদিকে পরিক্রমণকাল প্রায় এক। নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্রহটি সূর্যের চারপাশে একটি আবর্তন সম্পূর্ণ করতে সর্বাধিক সময় নেয়? বৃহস্পতি। বৃহস্পতি সূর্যের চারপাশে একটি প্রদক্ষিণ করতে প্রায় 11.86 বছর সময় নেয়। গ্রহের আবর্তনের সময়কালগুলো একবার সবাই দেখে নাও চট করে। বুধের হচ্ছে 87.97 দিন প্রায়, মানে 88 দিন প্রায়। শুক্রের হচ্ছে তোমার প্রায় 224 দিন। পৃথিবীর 365 দিন। মঙ্গলের 1 বছর, মানে প্রায় 2 বছরের কাছাকাছি অ্যাকচুয়ালি। বৃহস্পতি হচ্ছে তোমার প্রায় 12 বছরের কাছাকাছি। শনি হচ্ছে 29.5 বছর। ইউরেনাস প্রায় 84 বছর। নেপচুন প্রায়
165 বছর। তো এইখানে আমরা যদি এই ক্রমগুলো দেখি সেই অনুযায়ী কি হচ্ছে, সব থেকে বেশি সময় নিচ্ছে হচ্ছে কে? বৃহস্পতি। আচ্ছা, এখানে নিম্নলিখিত কোণগুলি সূর্যের চারপাশে একটি আবর্তন সম্পন্ন করতে সর্বাধিক সময় নেয়। এটা বৃহস্পতি তোমাদের হবে না, এটা হয়ে যাবে তোমার নেপচুনের। আগেও আমি বলেছি, বাট ব্যাপারটা হয়েছে কি, পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল, শুক্র এই চারটের মধ্যে যদি দেখা যায় তখন কিন্তু বৃহস্পতি হবে। এই জায়গাটা তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? নেক্সট, রাশিচক্র অনুযায়ী 12টি রাশি হচ্ছে তোমার একগুচ্ছ তারা। উল্কা কথাটির প্রয়োগ হয় যখন এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং আগুনের বল হয়ে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। শুটিং স্টার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? এরা এক ধরনের নক্ষত্র। গ্রহরা নিচের কক্ষপথে তাদের গতি বজায় রাখে মধ্যাকর্ষণ শক্তি এবং অপকেন্দ্র বলের জন্য। সূর্যের সবচেয়ে কাছে থাকা নক্ষত্রের পৃথিবী থেকে দূরত্ব 4.2 আলোকবর্ষ। পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি গুণ্ঠিত গ্রহ নামে পরিচিত? শুক্র। কোন গ্রহ সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদাভ মেঘ দ্বারা গঠিত? শুক্র। নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদের সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, এটা সৌরজগতের সব থেকে দ্রুত ঘূর্ণায়মান গ্রহ। বৃহস্পতির বড় লাল দাগ দেখা যায়, মানে এটাকে হচ্ছে আমরা রেড জায়ান্ট স্পট বলি। আর সৌরজগতের সূর্যের চারপাশে এটা আবর্তন করতে 12 বছর সময় লাগায় বৃহস্পতি। আর এখন বর্তমানে বৃহস্পতির 92টা উপগ্রহ রয়েছে, ঠিক আছে? এখানে আগে ছিল শনি 83টা, এখন বৃহস্পতি আরও কতগুলো আবিষ্কার হয়েছে, সেই কারণে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি। বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটাই উপগ্রহ চাঁদ, মঙ্গলের ফোবস ডিমোস রয়েছে। বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহ গ্যানিমিড, শনির সব থেকে বড় উপগ্রহ হচ্ছে তোমার টাইটান। ইউরেনাসের 27টা, নেপচুনের 14টা, প্লুটোর 5টা উপগ্রহ রয়েছে। তারপরে হচ্ছে হিপ্পোক্যাম্প কোন গ্রহের চাঁদ? হিপ্পোক্যাম্প নেপচুনের একটা উপগ্রহ। নিম্নলিখিত কোনটি মহাশূন্যে পাওয়া যায় না? ব্রিটল স্টার মহাশূন্যে পাওয়া যায় না। একটা নির্দিষ্ট আকারে সাজানো নক্ষত্রের একটি গ্রুপকে কি বলা হয়? নক্ষত্রমণ্ডল। তো এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, এগুলো তোমরা সবাই নোট করে রাখবে, আর এক্সামের আগে একবার দেখবে, এখান থেকে তোমাদের 90 থেকে 95% আমি বলছি এর মধ্যে থেকে চলে আসবে, ঠিক আছে? কেননা আমি তোমাদের সব লেভেলের এক্সাম থেকে এখানে প্রশ্নগুলোকে একটা জায়গায় করেছি। আর এটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আর এই ধরনের ভিডিওগুলোর আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে তোমরা জয়েন করো। তাহলে নেক্সট যে ভিডিওগুলোর আপডেট হবে তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করার পরেও নোটিফিকেশান না গেলে ওখান থেকে তোমরা নোটিফিকেশানগুলো পাবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।